হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। তোমরা যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা প্রেস করে দিও। চলো, আজকে আমাদের টপিক হচ্ছে সোশ্যাল রিসার্চ, যেখানে আমরা বলবো কি, যার বাংলাটা হচ্ছে সামাজিক গবেষণা। তো সামাজিক গবেষণার এই পার্টটা প্রত্যেকটা ক্লাসেই তোমরা পাবে, বিশেষ করে যারা বিএ অনার্স পড়ছো এবং যারা এমএ পড়ছো তাদের জন্য কিন্তু সামাজিক গবেষণার পার্টটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রত্যেকটা সোশিওলজি পড়তে গেলে তোমাদের এই সামাজিক গবেষণার পার্টটা কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং যারা ডব্লিউবিসিএস অপশনালের জন্য পড়ছো তাদেরও কিন্তু ডব্লিউবিসিএস অপশনালের ক্ষেত্রেও কিন্তু এটা বেশ একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট হিসেবে রাখা হয়েছে, যেখান থেকে প্রতিবার কিন্তু প্রশ্ন আসে। চলো, আজকে এই টপিকটা অবশ্যই তাহলে বিএ এমএ এবং ডব্লিউবিসিএস অপশনাল প্রত্যেকের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সে কারণে আমরা এটাকে একটা আলাদা সোশ্যাল রিসার্চের আলাদা একটা প্লেলিস্ট করে সেখানেই আপলোড করছি। ওকে, তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই, তা না হলে কিছু মিস করে গেলে অবশ্যই সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে লিঙ্ক আপ করতে সমস্যা হবে। তো সে কারণেই বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো। তো সামাজিক গবেষণার যে সূত্রপাত সেটা আমাদের জানতে হবে, যে আমরা যেটাকে সামাজিক গবেষণা বলছি, এই সামাজিক গবেষণার ভাবনা চিন্তা কবে থেকে শুরু হলো। তো তোমরা নিশ্চয়ই জানো যে যুক্তিবাদ আর অভিজ্ঞতাবাদ এই দুটো আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করেছিল, এই দুটি বিষয়। তো যুক্তিবাদ আমরা জানি যে অষ্টাদশ শতাব্দীর একদম প্রথম দিকে, যেটাকে আমরা বলি এনলাইটেনমেন্ট, এই ওয়ার্ডটার সঙ্গেও তোমরা পরিচিত। এনলাইটেনমেন্ট, যাকে আমরা বলি জ্ঞানদীপ্তি বা আলোকায়নও বলে থাকি বাংলায়। তো এনলাইটেনমেন্টের সময় কী হয়েছিল, সেই যুগের চিন্তা দর্শনটা একটা সামগ্রিকতা দান করেছিল। কেমনভাবে, যে জ্ঞানদীপ্তি বা আমাদের আলোকায়ন বা এনলাইটেনমেন্ট টাইম পিরিয়ডে আমাদের ভিত্তি একটাই ছিল, কি সেই ভিত্তিটা কি, যুক্তি এবং অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ, এই তিনটি বিষয়ের মধ্য দিয়ে সত্যের অন্বেষণ করা। তাহলে আমরা যে অ্যাকচুয়ালি সত্যের অন্বেষণ করছি বা কোনো কিছু খোঁজার চেষ্টা করছি, সেটার ভিত্তি থাকবে অবশ্যই থাকবে যুক্তি, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ। ওকে, এই তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়। এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই আলোকায়ন টাইম পিরিয়ডটা শুরু হয়। তো এই সময়কাল থেকে কিন্তু সময়কালটাকেও কিন্তু সমাজতত্ত্বের উদ্ভবকাল হিসেবে দেখা হয়। কারণ আমরা সমাজতত্ত্বের উৎপত্তি যখন পড়েছি, তখনও কিন্তু আমরা দেখেছি যে এনলাইটেনমেন্টের একটা বিরাট ভূমিকা ছিল। তো এই প্রেক্ষাপটে সমাজতত্ত্ব যে আনুষ্ঠানিকভাবে একটা বিজ্ঞান হিসেবে নিজেকে প্রকাশ করতে লাগলো। তো এই সময়ই কিন্তু সমাজতত্ত্বের সঙ্গে, সামাজিক বিষয়সমূহের সঙ্গে মানবীয় সম্পর্কের একটা জায়গা আমরা খুঁজে পাই। কেমনভাবে, এবং সেখান থেকেই কিন্তু জ্ঞানদীপ্তির যুগে আমরা দেখেছি যে, বা এনলাইটেনমেন্ট টাইম পিরিয়ডে আমরা দেখেছি নতুন নতুন চিন্তাধারা একটা ব্যাপক পরিবর্তন আসে। যে অনেক মানুষ যুক্তিভিত্তিক জ্ঞানচর্চার উপর বিশ্বাস স্থাপন করে, আবার অনেকে করে না। এবং এই বিষয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষার গুরুত্বটা বৃদ্ধি পায়। অর্থাৎ কি, ঈশ্বরতাত্ত্বিক ব্যাখ্যাগুলো কিন্তু আর সেইভাবে মানুষকে সন্তুষ্টি প্রদান করতে পারে না। তাহলে অল্টারনেটিভলি মানুষ কিন্তু ভাবনা চিন্তা করতে শুরু করে যুক্তিভিত্তিক প্রেক্ষাপটে। এখান থেকেই কিন্তু সামাজিক গবেষণার সূত্রপাত বলা যেতে পারে। ওকে, তো এরপর থেকেই আমরা দেখেছি যে কোনো বৈজ্ঞানিক অনুসন্ধানে আমরা যুক্তিভিত্তিক একটা সুশৃঙ্খল পদ্ধতি থাকবে। তো সামাজিক গবেষণার ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টাই আছে পরবর্তীতে, যে বিজ্ঞানের অন্যান্য শাখার মতো আমাদের সমাজতত্ত্বেও কিন্তু গবেষণা কী হবে, মনে রাখবে, সমাজতত্ত্বের গবেষণাও কিন্তু যুক্তিভিত্তিক এবং সুশৃঙ্খল পদ্ধতি, একটা সিস্টেমেটিক পদ্ধতি থাকবে, বা সুশৃঙ্খল পদ্ধতি, অর্থাৎ পদ্ধতিটা একটা নির্দিষ্ট সিস্টেমেটিক প্রসেসের মধ্য দিয়ে যাবে। ওকে, সুশৃঙ্খল পদ্ধতি থাকবে সমাজতত্ত্বের গবেষণাতেও। আমরা যুক্তিভিত্তিক আলোচনা দেখব এবং সেটাকে অবলম্বন করার একটা চেষ্টা কিন্তু করা হয়। এইবার আমরা আসছি সামাজিক গবেষণার সংজ্ঞাতে, তাহলে আমরা বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারব। সোশ্যাল রিসার্চ, যেটাকে আমরা বাংলায় বলছি সামাজিক গবেষণা, তাহলে সোশ্যাল রিসার্চ মে বি ডিফাইন অ্যাজ এ সায়েন্টিফিক আন্ডারটেকিং বাই মিনস অ্যান্ড লজিক্যাল অ্যান্ড সিস্টেমাইজ টেকনিক। তাহলে কী হবে, যুক্তির উপর নির্ভর করে হবে। নাম্বার 2 যেটা হবে সেটা হচ্ছে
সিস্টেমাইট টেকনিক, একটা সুসংগবদ্ধ পদ্ধতির মধ্য দিয়ে যাবে, এমন নয় খুব বিশৃঙ্খল যখন যেটা পাচ্ছে যে যেমন পাচ্ছে রিসার্চ করছে। অর্থাৎ কি, সামাজিক গবেষণার একটা সুসংগবদ্ধ একটা টেকনিক রয়েছে, পদ্ধতি রয়েছে, তার মধ্য দিয়েই কিন্তু আমাকে যেতে হবে। সোশ্যাল রিসার্চ কনসিস্টিং দি প্রসেস ফর্মুলেটিং দি সিকিং অ্যান্সার টু কোশ্চেন অ্যাবাউট দি সোশ্যাল ওয়ার্ল্ড। তাহলে সোশ্যাল রিসার্চের যে প্রসেস, সেই প্রসেসটা ফর্মুলেট করছে কি, বা আমাদের কিছু অ্যান্সার এনে দিচ্ছে, কিছু প্রশ্নের অ্যান্সার এনে দিচ্ছে, ওকে, সোশ্যাল ওয়ার্ল্ড সম্পর্কে। তাহলে সামাজিক গবেষণা যত করছি তত আমরা কি নিউ থিংস জানতে পারছি, নিউ ফ্যাক্ট আমাদের সামনে আসছে। কারণ আমরা জানি রিসার্চ মানে কি, পুনরায়, তাই না? আর সার্চ মানে খোঁজা। তাহলে বুঝতে পারছো যে কোনো একটা বিষয় সম্পর্কে বারবার কিছু খোঁজার চেষ্টা, পুনরায় মিন্স হচ্ছে নতুন কিছু খোঁজার চেষ্টা। তাহলে আমরা যখনই সোশ্যাল রিসার্চ দেখব, যে সোশ্যাল রিসার্চ একটা নির্দিষ্ট প্রশ্ন উত্তরের প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নতুন কিছু ফ্যাক্ট আসছে, নতুন কিছু ফ্যাক্ট কিন্তু আমাদের সামনে তুলে ধরছে। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ইন জেনারেলি বলতে যাই, তাহলে কি বলবো, সাধারণ কথাবার্তায় গবেষণা বলতে জনগণের অন্বেষণকে বোঝায়। অন্বেষণ মানে খোঁজা। এই অন্বেষণ প্রক্রিয়াটি কেমনভাবে হবে, বিজ্ঞানসম্মত এবং সুসংগবদ্ধ, অর্থাৎ সিস্টেমাইজ এফর্ট টু গোয়িং নিউ নলেজ। একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্য দিয়ে আমাকে এই নলেজটা গেইন করতে হবে। এক কথায় গবেষণা বলতে কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে বিজ্ঞানসম্মতভাবে প্রণালীবদ্ধ জ্ঞান বোঝায়, জ্ঞান অন্বেষণকে বোঝায়। তো এই প্রণালীবদ্ধ জ্ঞান অন্বেষণকে বোঝাতে গিয়েই আমরা গবেষণার কথা বলছি, যে একটা নির্দিষ্ট, যে কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে আমরা বিজ্ঞানসম্মত প্রণালীবদ্ধ জ্ঞান অন্বেষণকেই বোঝাবো। ক্লিয়ার? এইমস কী আছে, যে সোশ্যাল রিসার্চ ইজ ফান্ডামেন্টালি সায়েন্টিফিক এন্টারপ্রাইজ এইমস টু, কী আসবে, ডিসকভার নিউ ফ্যাক্ট টু অর ভেরিফাই টেস্ট ওল্ড ফ্যাক্ট। তাহলে আমরা নতুন কিছু ডিসকভার করছি, অথবা আমরা কী করছি, নিউ ফ্যাক্ট অর ভেরিফাই অর টেস্ট ওল্ড ফ্যাক্ট, যেখানে আমরা আমাদের ওল্ড ফ্যাক্টগুলোকে ভেরিফাইও করছি। অ্যানালাইজ দেয়ার সিকোয়েন্স, তাদের সিকোয়েন্স অ্যানালাইজ করছি। ইন্টার রিলেশনশিপ অ্যান্ড কজাল এক্সপ্লেনেশন হুইচ আর ডিরাইভড উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট থিওরিটিক্যাল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে একটা অ্যাপ্রোপ্রিয়েট যে থিওরিটিক্যাল ফ্রেম অফ রেফারেন্সকে আমরা সামনে রেখে কোনো একটা বিষয়ের অ্যানালাইজ করছি, কোনো একটা ফ্যাক্টের অ্যানালাইজ করছি, সেখানে আমার কি সিকোয়েন্স মেনটেন করতে হবে। ইন্টার রিলেশনশিপ, অর্থাৎ দুটি বিষয় একে অপরের সঙ্গে কতটা সম্পর্কিত, ইন্টার রিলেশনশিপ, এবং তার সঙ্গে সঙ্গে কি কজাল এক্সপ্লেনেশন, কোনটিকার কারণ বা এর ফলে কি ফলাফল ঘটছে, যে এই দুটি একে অপরের সঙ্গে কেমনভাবে সম্পর্কিত। এই টোটাল ফ্যাক্টগুলোকে আমরা কিন্তু বিচার করি, সোসাইটির বিভিন্ন ফ্যাক্টগুলোকে, তাদের মধ্যে ইন্টার রিলেশনশিপ এবং তাদের মধ্যে কজাল রিলেশনশিপ কী আছে, একে অপরের কারণ কিভাবে হচ্ছে বা একে অপরের ফলাফল কিভাবে হচ্ছে। ডেভেলপ নিউ সায়েন্টিফিক টুলস, নতুন নিউ সায়েন্টিফিক টুলস অ্যান্ড থিওরিজ হুইচ উড ফেসিলেট রিয়েলেবল অ্যান্ড ভ্যালিড স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার। তাহলে নিউ সায়েন্টিফিক টুল ডেভেলপ করার জন্য, অর্থাৎ নতুন কোনো মেথড, আমরা হয়তো আমাদের গবেষণার একটা লক্ষ্য থাকেই, যে নতুন নতুন কোনো মেথডকে ডেভেলপ করা, নতুন থিওরিকে ডেভেলপ করা। আমাদের প্রচুর থিওরি রয়েছে, সেই থিওরিগুলো কিন্তু প্রতি মুহূর্তে পুরনো হচ্ছে। কারণ কি, গবেষণা কিন্তু থেমে নেই, গবেষণা হচ্ছে প্রতি মুহূর্তে চলতে থাকছে এবং নতুন নতুন থিওরিরও কিন্তু উদ্ভব ঘটছে। তো তোমরা যখন থিওরি পড়বে, সেই থিওরিগুলো পড়তে গিয়ে অবশ্যই তোমরা দেখেছো যে যেখানে আমরা তত্ত্বের যে ডেভেলপমেন্ট, সেই তত্ত্বের ডেভেলপমেন্টের জন্য কিন্তু গবেষণা দরকার, এবং এখানেই কিন্তু আমরা থিওরি অ্যান্ড রিসার্চের সম্পর্ক দেখেছি, তাই না, যে থিওরি আর রিসার্চের মধ্যে সম্পর্ক কী। তাহলে থিওরি ডেভেলপমেন্টের জন্য কিন্তু অবশ্যই রিসার্চ দরকার, এটা স্পেলিংটা ভুল, থিওরি ডেভেলপমেন্টের জন্য অবশ্যই কিন্তু রিসার্চটা দরকার। ওকে, তো এবং আমরা হিউম্যান স্টাডি, আমরা তো জানি যে সমাজতত্ত্ব মানে সেখানে আমরা হিউম্যান বিহেভিয়ারকে স্টাডি করছি, আমরা স্টাডি অফ সোসাইটি, আমাদের সমাজকে স্টাডি করছি, আর সোসাইটির একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আমরা ম্যানকে দেখি, এবং সেই জন্য হিউম্যান বিহেভিয়ারটাও কিন্তু আমাদের আলোচনার একটা বিষয়বস্তু। তো এটা একটা আমাদের লক্ষ্য। অবজেক্টিভ কী আছে, ডেভেলপমেন্ট অফ নলেজ, সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ, ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি, ক্লাসিফিকেশন অফ ফ্যাক্ট, সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড প্রেডিকশন, এগুলো আমরা নিচে আলোচনা করবো। চলো, ডেভেলপমেন্ট অফ ফ্যাক্ট।
development of knowledge. As we know, science is the systematic body of knowledge which is recorded and preserved, and the main objective of any research is to add to knowledge. তাহলে আমরা নো ডাউটলি বলতে পারি যে আমাদের যে কোনো গবেষণার কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে কি, আমাদের নলেজ গেইন করা এবং সেই নলেজটাকে কি আমাদের সোশ্যাল লাইফে অ্যাপ্লাই করা। তাহলে আমরা জানি যে বিজ্ঞানের একটা সিস্টেমেটিক বডি অফ নলেজ, যেটা আমরা বলছি রেকর্ড করা হচ্ছে, সেটাকে কি, সেটা হচ্ছে আমাদের যে কোনো গবেষণার একটা মেন উদ্দেশ্য। ওকে, এবং সোশ্যাল রিসার্চ ইজ অর্গানাইজড অ্যান্ড সায়েন্টিফিক এফোর্ট টু অ্যাকোয়ার ফার্দার নলেজ অ্যাবাউট প্রবলেম অ্যান্ড কোশ্চেন। এবং সামাজিক গবেষণা কী করছে, একটা নির্দিষ্ট অর্গানাইজড এবং সায়েন্টিফিক এফর্ট সেখানে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু নির্দিষ্ট একটা প্রবলেম বা নির্দিষ্ট একটা কোশ্চেনের ভিত্তিতে কিন্তু ফার্দার নলেজ নিচ্ছি। আমাদের মনের মধ্যে যখনই কোনো প্রশ্ন আসে তখনই আমরা সেখান থেকে কোনো নলেজ গেইন করার চেষ্টা করি, বা সেই অ্যান্সারটা খোঁজার জন্য আমরা নতুন নলেজের সন্ধান শুরু করি। ওকে, Thus, social science help us to obtain and add to the knowledge of social phenomena. This is one of the most important objective of social research. তাহলে আমরা সোশ্যাল সায়েন্স কী করছে, আমাদের হেল্প করছে কি, যে কোনো নতুন ধরনের ঘটনা সম্পর্কে জ্ঞান নিয়ে আসা বা যে কোনো নতুন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য কিন্তু আমাদের সামাজিক গবেষণার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ সামাজিক গবেষণার মধ্য দিয়েই আমরা সেই নতুন বিষয়গুলি সম্পর্কে জানতে পাচ্ছি এবং নতুন বিষয়গুলি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারছি। নাম্বার 2, সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ, সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি, সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান বিহেভিয়ার, সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ, এই প্রত্যেকটাই কিন্তু আমরা বলতে পারি সোশিওলজিক্যাল রিসার্চের একটা অবজেক্টিভ বা সোশ্যাল সায়েন্সের রিসার্চের একটা অবজেক্টিভ। তো সোশ্যাল রিসার্চ ইজ অ্যান অ্যাটেম্প্ট টু অ্যাকোয়ার নলেজ অ্যাবাউট দি সোশ্যাল ফেনোমেনা and man being the part of a society. Social research studies human being as the individual. Human behavior collects data about various aspects of social life of man and formulate law in these regards. তাহলে সোশ্যাল রিসার্চে সবসময় অ্যাটেম্প্ট করছে কি, নতুন জ্ঞান অর্জন করা, এবং সেটা কি, সেটা যে কোনো ফেনোমেনা সম্পর্কে হতে পারে। আমরা জানি কি, আমরা একটু আগে বললাম যে সোসাইটির একটা পার্ট হচ্ছে ম্যান। সেই ম্যান সম্পর্কে বা মানুষ সম্পর্কে যখন একটা ডেটা নিচ্ছে এবং সেই ডেটাটা দীর্ঘদিন নেওয়ার পরে বা বিভিন্ন অ্যাসপেক্টে নেওয়ার পরে সেটাকে ফর্মুলেট করছে এবং সেটাকে জেনারেলাইজেশন করছে যে মানুষের আচরণে আমরা কোনগুলো দেখতে পারি, সেটা আমাদের সোসাইটির কোন পার্টে বা কোন পার্সপেক্টিভে আমাদের আচরণ বা মানুষের আচরণ কেমন হবে। Once the law is formulated, then scientific study tries to establish interrelation between this fact. প্রথমে কি হলো, ল এস্টাবলিশড হলো, একটা ল ফর্মুলেট করা হলো, তারপর সেই লটাকে দেন দি সায়েন্টিফিক স্টাডি ট্রাইজ, তখন কি বৈজ্ঞানিক গবেষণার মধ্য দিয়ে সেটার চেষ্টা করা হয় কি, ইন্টার রিলেশনশিপ বিটুইন দিস ফ্যাক্ট। এখানে এই ল ফর্মুলেট করার সময় যে ফ্যাক্টগুলো পেলাম, সেই ফ্যাক্টগুলোর মধ্যে সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয় যে এই দুটো একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্কিত। ওকে, যেমন আমরা বলতে পারি যে দারিদ্রতা এবং বেকারত্ব, এই দুটো কীভাবে সম্পর্কিত, এইভাবে বিভিন্ন ফ্যাক্টের মধ্যে আমাদের রিলেশনশিপ দেখানো হয়। Thus, the scientific study of social life is based on the sociological development, which is considered as the second best objective of social research. এবং এটাকে অবশ্যই সায়েন্টিফিক, মানে আমাদের সোশ্যাল লাইফের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ম্যান, এবং সেটাকে যখন আমরা সায়েন্টিফিক্যালি স্টাডি করছি বা সেটাকে আমরা সোশিওলজিক্যাল ডেভেলপমেন্টের একটা পার্ট হিসেবে ধরছি, তো অবভিয়াসলি এটা কিন্তু আমাদের সামাজিক গবেষণার একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। নেক্সট হচ্ছে ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি। সোশ্যাল লাইফ আমরা যেটা আলোচনা করলাম সেটাও আমাদের হিউম্যানিটির জায়গা থেকে বলতে পারি। তো আলটিমেটলি যে অবজেক্টিভটা আমরা এখন দেখব সেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, যেটা আমাদের সামাজিক গবেষণার ক্ষেত্রে বেশ গুরুত্ব দিয়ে বা গুরুত্ব সহকারেই কিন্তু দেখা হয়। দি আলটিমেট অবজেক্টিভ অফ সোশ্যাল সায়েন্স স্টাডি ইজ অফেন অ্যান্ড অলওয়েজ টু এনহ্যান্স দি ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি। তাহলে সোশিওলজিক্যাল স্টাডি কিন্তু সবসময়, মানে বা সোশ্যাল সায়েন্সের যেমন যত রকমের স্টাডিগুলো আছে সেখানে কিন্তু সবসময় কী করা হয়, হিউম্যানিটির ওয়েলফেয়ার করার চেষ্টা করা হয়। অর্থাৎ
মানুষের উন্নয়ন প্রকল্পেই কিন্তু বলা হয়, মানুষের উন্নয়নের জন্যই কিন্তু বারবার সেটাকে সেখানে ফোকাস করা হয়। আজকে আমরা সোশিওলজির যত রিসার্চ আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের সোসাইটির ডেভেলপমেন্টের জন্যই, তাই না? তো সোসাইটি ডেভেলপমেন্টের জন্যই কিন্তু আলটিমেটলি সেই রিসার্চগুলোকে করা হয় এবং সেই রিসার্চগুলোকে কাজে লাগানো হচ্ছে কিন্তু সেই অনুযায়ী। হ্যাঁ, নো সায়েন্টিফিক রিসার্চ মেক্স অনলি ফর সেক্স স্টাডি। তো যে কোনো গবেষণায় শুধুমাত্র আমরা অধ্যয়ন বা শুধুমাত্র একটা স্টাডির জন্য করছি এমনটা কিন্তু নয়। আজকে আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করছি, আজকে আমরা যদি নারীদের কথা বলি, নারী হিংস্রতা নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, তো বা যেটাকে আমরা বলছি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আলোচনা করছি। এই এত কিছু আলোচনা বা এত কিছু রিসার্চ এগুলো নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। হ্যাঁ, সেই গবেষণাগুলো স্বাভাবিকভাবে শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, এগুলো আমাদের সোসাইটির এই প্রবলেমগুলোকে সরানোর জন্য। আমরা সোশ্যাল প্রবলেম নিয়ে যে রিসার্চগুলো দেখছি, করোনা পরবর্তী সময়ে প্রচুর সোশ্যাল প্রবলেম ক্রিয়েট হবে ভাবনা চিন্তা করে অলরেডি কিন্তু সোশিওলজিস্টরা বা সোশ্যাল সায়েন্টিস্টরা কিন্তু সেগুলো নিয়ে ভাবনা চিন্তা বা সেগুলো নিয়ে রিসার্চ শুরু করে দিয়েছেন। তো সেখানে এই সোশ্যাল প্রবলেমগুলো নিয়ে ভাবনা চিন্তা কি শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য? তা কিন্তু নয়। সোশ্যাল প্রবলেমগুলো থেকে কীভাবে আমাদের সোসাইটিকে রিলিজ করা যাবে, কীভাবে আমাদের সোসাইটিকে মুক্ত করা যাবে, বা সেই বিষয়গুলো কিন্তু আলোচনা সেখানে হয়। তাহলে সায়েন্টিফিক রিসার্চ মেক্স অনলি ফর দি সেক অফ স্টাডি। কোনো সায়েন্টিফিক স্টাডি কিন্তু শুধুমাত্র সেক অফ স্টাডির জন্য নয়। তাহলে দি ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি ইজ দি মোস্ট কমন অবজেক্টিভ ইন সোশ্যাল রিসার্চ। এটা একদম কমন অবজেক্টিভ সোশ্যাল সায়েন্সের, যে কোনো সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেই। হ্যাঁ, আগে তুমি পলিটিক্যাল সায়েন্সে দেখো হিউম্যান রাইটস নিয়ে গবেষণা করছে, হিউম্যান রাইটসের ওপর প্রচুর লেখা বেরোচ্ছে, তাহলে সেগুলো অবভিয়াসলি কিন্তু আমাদের ওয়েলফেয়ার অফ হিউম্যানিটির জন্যই। নেক্সট, ক্লাসিফিকেশন অফ ফ্যাক্ট। অ্যাকর্ডিং টু P.V. Young, social research aim to clarify facts. তাহলে the classification of facts play an important role in any scientific research. তাহলে অ্যাকর্ডিং টু P.V. Young একজন সমাজতাত্ত্বিক, যিনি কি বলছেন, যিনি সোশ্যাল রিসার্চ এইম টু ক্লারিফাই ফ্যাক্ট। আমাদের সামাজিক গবেষণা সবসময় তাদের থাকে, লক্ষ্যটা থাকে কি, ক্লারিফাই, যে কোনো ফ্যাক্টকে ক্লারিফাই করা। আর এই ক্লাসিফিকেশন অফ ফ্যাক্টটাই কিন্তু একটা সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তো এটা একটা বিষয়। চলো নেক্সট আছে সোশ্যাল কন্ট্রোল অ্যান্ড প্রেডিকশন। সোশ্যাল কন্ট্রোল মানে সামাজিক নিয়ন্ত্রণ, প্রেডিকশন মানে কোনো কিছু প্রেডিক্ট করা, অনুমান করা। তাহলে দি আলটিমেট অবজেক্ট of many research undertaking is to make it possible to predict the behavior of particular type of individual under this specific condition. তাহলে আবার এটাও বলা হচ্ছে যে বিভিন্ন গবেষণার আমাদের দেখেছি যে এটা একটা আলটিমেট অবজেক্ট হিসেবে ধরা হয় যে কোনো সামাজিক গবেষণা সামাজিকভাবে নিয়ন্ত্রণ করছে এবং কিছু প্রেডিক্ট করছে, কিছু অনুমান করছে, কিছু হিউম্যান বিহেভিয়ারের অনুমান করছে। ইন সোশ্যাল রিসার্চ উই জেনারেলি স্টাডি অফ সোশ্যাল ফেনোমেনা। আমরা সামাজিক গবেষণাতে সামাজিক গবেষণাতে কিন্তু আমরা যে কোনো সামাজিক ঘটনাগুলোকে নিই, সোশ্যাল ফেনোমেনাকে, সোশ্যাল ইভেন্টগুলোকে নিই, অ্যান্ড দি ফ্যাক্টরস দ্যাট গভর্ন অ্যান্ড গাইড দেম। এবং এই সোশ্যাল ফেনোমেনা বা সোশ্যাল ইভেন্টগুলোকে নিয়ে আলোচনা করার পরপরই আমরা কিন্তু সামাজিক গবেষণাতে দেখি সোশ্যাল কন্ট্রোল, সামাজিক নিয়ন্ত্রণের কথা বলা হয়, বা সামাজিকভাবে নিয়ন্ত্রণ করে। কারণ যখনই আমরা কোনো কিছু প্রেডিক্ট করছি সামাজিক গবেষণার মাধ্যমে, সেই প্রেডিকশানটা যদি আমাদের সোসাইটির জন্য ব্যাড হয়, যে এমন কিছু ফলাফল যেটা আমাদের সোসাইটির জন্য ব্যাড। আজকে দেখো আমাদের বিভিন্ন ডেমোগ্রাফিক আলোচনায় আমরা দেখেছি যে জনসংখ্যা যে হারে বাড়ছে, জনসংখ্যা আমাদের ভারতবর্ষে 2040-50 সাল নাগাদ একটা বিরাট বড় প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে এটা একটা আমাদের প্রেডিকশান। সেই প্রেডিকশান মানে যে হারে আমাদের জনসংখ্যা বাড়ছে সেই অনুপাতটা দেখে আমরা একটা প্রেডিক্ট করছি। সেই প্রেডিকশান থেকে আমরা কিন্তু সোশ্যাল কন্ট্রোল করছি। কি কন্ট্রোল? আজকে আসাম 2 সন্তান নীতি, 2 চাইল্ড পলিসি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে, এবং সেটা যদি সমস্ত ভারতবর্ষে হয় তবেই কিন্তু সেই প্রেডিকশান থেকে আমরা সামাজিকভাবে নিয়ন্ত্রিত হতে পারছি। যে সেই প্রেডিক্ট করেছে সোশ্যাল সায়েন্টিস্টরা, সেখান থেকে আমরা 2 সন্তান নীতি বা সরকারের 2 সন্তান নীতি যদি ইমপ্লিমেন্টেশন হয় তাহলে সেক্ষেত্রে হয়তো সেই পপুলেশন প্রবলেম থেকে বাঁচা যেতে পারে, বা পপুলেশন প্রবলেম থেকে আমাদের ভারতবর্ষকে বাঁচানো যেতে পারে। কারণ এটা একটা বৃহৎ একটা সমস্যার তৈরি করবে, যে সমস্যাটা কিন্তু আজকের যে সমস্যাগুলো ছোট ছোট রয়েছে সেগুলোকে আরও বড় করে দেবে। নাম্বার 1 ক্রাইম, নাম্বার 2 ধর্ষণ, বেকারত্ব, এই সমস্যাগুলো কিন্তু
অনলি ফর পপুলেশন। তো সেখানে এই প্রেডিকশান থেকে কিন্তু সোশ্যাল কন্ট্রোল করা যায়, যেটা আসাম আমরা দেখলাম করে দেখালো। ওকে, সো থ্যাংক ইউ। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যেও।